দেখছেন এটিএন নিউজ। হ্যাপেনিং পয়েন্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। দর্শক, আপনারা জানেন যে আমরা হ্যাপেনিং পয়েন্টে সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করি। আজকে আমাদের বিষয় হচ্ছে নিরাপদে ঈদ যাত্রা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এটিএন নিউজের যারা দেখছেন এবং পরবর্তী সময়ে ইউটিউবে যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আর কিছুদিনের মধ্যে কিন্তু ঈদ, তো অবশ্যই সেই কথা যদি বলি তাহলে ঈদ যাত্রায় আমাদের যে ভোগান্তির কথা সেটা তো পরিবার পরিজন নিয়ে প্রত্যেকবার যাওয়া আসার মাধ্যমে আমরা দেখি যে অনেক দুর্ঘটনা, অনেক ভোগান্তির সৃষ্টি হয়। তো ঈদ যাত্রায় এবারের আসলে ভোগান্তির কতটুকু আশঙ্কা রয়েছে বা কেমন হতে পারে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এবার আসলে আমরা দুটোই শঙ্কা করি, একটা ভোগান্তি আর একটা স্বস্তি, দুটো আমরা শঙ্কা করি। একটা বিষয় হলো যে আমাদের এবারে প্রাকৃতিকগতভাবে আমরা একটা লম্বা ছুটি পেয়েছি ঈদে। আপনি জানেন ঈদের একদিন আগে ছুটি থাকে, একদিন পরে থাকে, ঈদের দিন থাকে, অর্থাৎ 3 দিনের ছুটি পাই। এবার ছুটিটা প্রায় 11 দিনের বলা যায়। এই 11 দিনের লম্বা ছুটিটা যদি আমরা আমাদের যে সরকার, প্রশাসন, মালিক সমিতি এবং অন্যান্য যে স্টেক হোল্ডারগুলো, বিশেষ করে পুলিশ, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশ, তারা যদি সক্রিয়ভাবে ম্যানেজেবল পদ্ধতিটাকে ব্যবহার করতে পারেন, এবার আমাদের তেমন কোনো অস্বস্তির কোনো কারণ নেই। তবে আমাদের সংকটের প্রধানতম বড় দুটো জায়গা, একটা জায়গা হলো পৃথিবীর কোনো দেশের রাজধানীতে এত মানুষ থাকেন না, কিন্তু আমাদের রাজধানীতে আমরা প্রায় 1.5 কোটি মানুষের বসবাস, প্রায় 2 কোটি মানুষ বলা চলে। অন্যদিকে ঢাকায়, অন্যদিকে সারা দেশেও কিন্তু এক জেলা থেকে অপর জেলায়, যেমন চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, অন্যান্য অঞ্চলেও কিন্তু এখন প্রচুর মানুষজন বসবাস করেন যারা ঈদে গ্রামে চলে যান। এখন আমাদের বড় ধরনের সংকটের জায়গা হলো আমাদের যে ধরনের মানুষের যাতায়াত মুভমেন্ট হয়, ঠিক তার বিপরীতে যদি আমরা গণপরিবহনের অবস্থা দেখি, আমাদের গণপরিবহন সংখ্যাটা কি রকম থাকে? ঢাকা থেকে যখন যাচ্ছে, আমার ঢাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষ ধরেন ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাবেন। আচ্ছা, এখন আমাদের যেখানে 80,000 বাসের ডিমান্ড আছে, সেখানে আমাদের বাসের সংখ্যা মাত্র 13,000। এই 13,000 বাসের মধ্যে 1,000 কিন্তু গ্যারেজে থাকে, সবসময় কাজের মধ্যে রিপেয়ারিংয়ে থাকে। 12,000 বাসকে আমরা যদি চালু রাখি, কিন্তু 12,000 বাস আমি কিন্তু একসাথে চালাতে পারি না। যেমন আমার যদি একটা কোম্পানিতে ধরেন 5,000 বাস আছে, সে একদিনে 2,000 বাস চালাতে পারেন। সে কিন্তু একসাথে 5,000 বাসকে তার রুটগুলোতে চালাতে পারেন না। এমন সময়ে ঈদের সময় আরও এই ঈদের সময় আরও যে সংকটগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়, টোল পয়েন্টে দীর্ঘ যানজট তৈরি হয়, রাস্তার মোড়ে ভাঁকে, বিভিন্ন জায়গায়। বিশেষ করে আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই, ধরুন আমাদের পদ্মা সেতু চালুর সুবাদে যে বাসটি পোস্তকুলা ব্রিজ থেকে আপনার খুলনা পৌঁছতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে, কিন্তু আপনার পোস্তকুলা ব্রিজ অথবা যাত্রাবাড়ি থেকে আপনার ধানমন্ডি ওই বাসটা আসতেই 3 ঘন্টা সময় লাগছে। আমি চট্টগ্রাম থেকে যে বাসটি 4 ঘন্টায় রায়েরবাগে চলে আসছে, ওই বাসটি রায়েরবাগ থেকে হানিফ ফ্লাইওভার পের হয়ে ধরো মালিকবাগ পর্যন্ত পৌঁছতেই 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগছে। এই যে নগর থেকে বের হওয়া এবং নগরীতে ঢুকা, এটা আমাদের জন্য একটা পেইনফুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনাগুলো আমাদের বাসের যাতায়াতের সক্ষমতাটাকেও কিন্তু কমিয়ে দিচ্ছে। আপনি নিশ্চয়ই, আমি যখন বলছিলাম 1.5 ঘন্টায় একটা বাস এই যে যাত্রাবাড়ি থেকে খুলনা পৌঁছে যাচ্ছে, এটা যখন 3 ঘন্টায় ধানমন্ডি আসতে হয় ওই বাসকেই, তাহলে ওই বাসের পরবর্তী ট্রিপের যাত্রাটা কিন্তু ব্যাহত হয়। এই যে আমার একদিকে আমার বাসের সংকট, অন্যদিকে আমি বাসের ক্যাপাসিটিকে জনজটের কারণে কমিয়ে ফেলছি। ফলে আমার এই যে অব্যবস্থাপনার যে জায়গাগুলো, ঘাটতির যে জায়গাগুলো, এই ঘাটতিগুলো আমাদেরকে বড় ধরনের একটা ক্রাইসিস তৈরি করে। এই ক্রাইসিসের মধ্যেই আমাদের ভোগান্তিতে পড়তে হয়।
ইফতারি সেহরি এবং বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে রাস্তার মাঝখানে সময় কাটানো, দীর্ঘ যানজটে আটকা থাকা, এই ধরনের ভোগান্তিগুলো কিন্তু প্রতিদিনই হচ্ছে। এবারও কিন্তু আমরা শঙ্কা করছি। তবে লম্বা ছুটিটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, লম্বা ছুটিটা ব্যবহার করার জন্য আমি বারবার আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ে যে মিটিংগুলো এবং গণমাধ্যমে যেখানে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা ইতিমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমেও সরকারকে জানিয়েছি। আপনারা 7টা সুপারিশ দিয়েছেন, সেই সুপারিশগুলো একটু জানাবেন। আমরা এই যে সরকারকে এগুলো জানিয়েছি। এই ছুটিটাকে যদি আমরা ব্যবহার করতে হয়, আমাদের যে পোশাক শ্রমিক, আমাদের যে কলকারখানা শ্রমিক, এখানে প্রায় 60 লাখের মতো এই শ্রমিকগুলো গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা মহানগরীতে বসবাস করে। তারা কিন্তু একসাথে ঈদের আগে বাড়িতে মুভ করে। তখন আমরা একটা ম্যাসাকার পরিস্থিতি দেখি। এর আগে দেখেছি যে পরিবারকে আগে পাঠিয়ে দিয়ে যারা চাকরিরত আছেন তারা কিন্তু পরবর্তীতে যাওয়ার একটা স্টেপ নেয়। সেইটার বিষয়ে কি বলবেন? সেটার বিষয়ে অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে প্রচারণা আছে যে পরিবার পরিজনকে আগে বাড়ি পাঠিয়ে দেওয়া, পরিবারের শেষ মানুষটি, কর্মক্ষম মানুষটি ছুটি হলে তখন যাওয়া। কিন্তু এইবার আমরা লম্বা ছুটির কারণে সবাই একসাথে যাওয়ার সুযোগ আছে, যেহেতু আমাদের ছুটি আমরা বাড়তি আছে। কিন্তু এখন যে বিষয়টি আমাদের এই জায়গাতে আমাদের বাদ সাধছে, সেটা হলো এই যে আমার গাজীপুরে প্রায় 30 লাখ পোশাক শ্রমিক, ঢাকা মহানগরীতে প্রায় 30 লাখ পোশাক শ্রমিক এবং নারায়ণগঞ্জে 10 লাখ পোশাক শ্রমিক। এই শ্রমিকগুলো আমরা দেখি যে ঈদের আগে আগে বেতন ভাতা পায়। এখন যদি তাদের বেতন ভাতা 24 রমজানের অর্থাৎ 24 মার্চের মধ্যে পরিশোধ করার সুযোগ দেওয়া যায়, এটাকে এনশিওর করা হয়, তাহলে কিন্তু তারা ধাপে ধাপে তাদেরকে বাড়ি পাঠানো গেলে আমাদের যাতায়াতটা স্বস্তিদায়ক হতে পারে এবং ভোগান্তিমুক্ত হতে পারে। আর ভোগান্তিমুক্ত যাত্রা হলেই কিন্তু দুর্ঘটনা কমবে। এই বিষয়ে যারা হচ্ছে গার্মেন্টস শ্রমিকের, গার্মেন্টস মালিকরা রয়েছেন, তাদের সাথে কি কোনোভাবে আপনাদের কোনো রকমের কথাবার্তা হয়েছে কিনা, বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কিনা? আমাদের সাথেও কথা হয়েছে। সড়ক মন্ত্রণালয়ে গত 9 মার্চ যেটা ঈদের প্রস্তুতি সভা, সেখানেও বিজিএমই এর প্রতিনিধিরা ছিলেন এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও দফায় দফায় বিজিএমই, বিকেএমই এবং শীর্ষস্থানীয় যে গার্মেন্টস মালিকদের সাথেও কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের কাছে একটা নির্দেশনা পৌঁছেছে। এমনকি যারা নিজেদের অর্থ সংকটের কারণে বেতন ভাতা দিতে পারছেন না, তাদেরকে রাষ্ট্রীয় তরফে প্রণোদনা দেওয়ারও একটা সিদ্ধান্ত আছে। আর নিশ্চয়ই আমি আশা করছি এইবার সব স্টেক হোল্ডারগুলো যদি সক্রিয় থাকেন এবং সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন, আমরা একটা স্বস্তিদায়ক ঈদ যাত্রা এবার পেতে পারি ইনশাআল্লাহ। স্যার, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে কথা, তবে তার আগে ছোট একটি বিরতিতে যেতে হবে আমাদের। এখন দর্শক, হ্যাপেনিং পয়েন্ট এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে সবাইকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম নিরাপদ ঈদ যাত্রা নিয়ে। মোটরসাইকেলের কথা একটু আসি। এই যে মোটরসাইকেলের যে দুর্ঘটনা, এটা আমরা অহরহই দেখে থাকি, এবং যদি 400টা আসলে ঘটনা থাকে দুর্ঘটনা, তার মধ্যে কিন্তু 200টাই থাকে মোটরসাইকেল। এই যে হেলমেট ব্যবহার না করা বা একটা মোটরসাইকেলে 4 থেকে 5 জন যাত্রী নিয়ে মহাসড়কগুলোতে চলাচল করা, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে থাকি। তো এই যে কয়দিন ঈদের যে ছুটির, এর মধ্যে স্পিড লিমিটের কথা যদি বলি, সেটার বিষয়ে আপনারা কিছু বলেছেন কিনা, বা মহাসড়কগুলোতে, এক্সপ্রেসওয়েগুলোতে আপাতত সিএনজি, নসিমন, করিমন বা এই মোটরসাইকেল বন্ধ করা যায় কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? দেখুন, আমাদের যে সুপারিশমালা, তার মধ্যে যদি আমি 2 নম্বর সুপারিশমালাটা বলি, মোটরসাইকেলের যাত্রী আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার করা, পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী সহ বেস্ট পরিধান বাধ্যতামূলক করা, রোড ভিত্তিক গতি নির্ধারণ করে দেওয়া, সহযাত্রীর
লাগেজ ব্যাগেজ নিয়ে জাতীয় মহাসড়কে যাতায়াত নিষিদ্ধ করা, এটা আমরা আমাদের পক্ষ থেকে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে বলেছি এবং যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে, পুলিশ, বিআরটিএ, সবাইকে আমরা এটা জানিয়েছি। এখন ব্যাপারটা হলো যে আসলে মোটরসাইকেলই নিষিদ্ধ করা প্রয়োজন, কিন্তু আমাদের গণপরিবহন সংকটের কারণে আমরা এটা পাচ্ছি না। যদি একদিকে আমরা মানে ভালো কিছু পেতে যাই, অন্যদিকে আমাদের আবার সংকট তৈরি করে। যখনই মোটরসাইকেল আমরা বন্ধ করি তখন কিন্তু মালিকরা 500 টাকার ভাড়া 2000 টাকা নেয়। তখন বাসে আবার ছাদের উপরে ভেতরে এই যে ঝুঁকিপূর্ণভাবে তারা যাচ্ছে, আসন তৈরি করে লঞ্চ, বাস, ছাদে। এখন যেটা আমাদের এই গণপরিবহন সংকটের কারণে এবারও কিন্তু 15 লাখ মোটরসাইকেল, রাইড শেয়ারিং এর মোটরসাইকেল এবং 5 লাখ ব্যক্তিগত মোটরসাইকেল সহ 20 লাখ মোটরসাইকেল ঈদযাত্রার বহরে থাকবে। অনেকে কিন্তু এখান থেকে রাজধানী থেকে বরগুনা চলে যাচ্ছে, অনেকে এই রাজধানী থেকে টেকনাফ চলে যাচ্ছে, অনেকে নিজের বাড়ি কক্সবাজার, সে রাজধানী থেকে পরিবারের জন্য কক্সবাজার চলে যাচ্ছে। তারা ধরেন নিজের পরিবহনকে স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার এই যে দেশে গিয়ে ঘোরাঘুরি করতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়, মোটরসাইকেলটাকে সেখানেও ব্যবহার করতে পারে। আবার আসার সময় টিকিট পাচ্ছে না, সময় মতো আসতে পারে। সব কিছু মিলিয়ে তারা এটাকে ঝুঁকিপূর্ণ বাহনটাকে স্বাচ্ছন্দ্যময় বাহন মনে করেন। কিন্তু এখন যে বিষয়টি সেটা হলো যে আমাদের সড়কে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে 5.5 লাখের মতো ফিটনেসবিহীন যানবাহন, ব্যাটারি চালিত ইজি বাইক করে শুধু রং করে তারপর ছেড়ে দেওয়া হচ্ছে অনেকগুলো। ব্যাটারি চালিত ইজি বাইক করে জাতীয় মহাসড়কে উঠে পড়ছে। যেই মোটরসাইকেলটি 120 কিলো বা 100 কিলো গতিতে চলছে, তার সামনে যখন হঠাৎ করে একটা ইজি বাইক উঠে আসে তখন সে গতি নিয়ন্ত্রণের কোনো সুযোগ নাই। অন্যদিকে আপনি বেপরোয়া বাসগুলো বা বেপরোয়া ট্রাক আপনার অর্থাৎ রোড সাইড নেওয়ার সময় কোনোটার ইন্ডিকেটর নাই, লাইট নাই, পেছনের মিরর নাই, তারা সংকেত না দিয়ে এই পাশ থেকে ও পাশে চলে আসছে, তখন হঠাৎ করে মোটরসাইকেলের সাথে দুর্ঘটনা ঘটছে। সেই কারণে আমরা মনে করি মোটরসাইকেল ব্যবহার করতে হলেও অন্তত মোটরসাইকেল একটা বেস্ট যদি থাকে, রাতের বেলায় মোটরসাইকেলটাকে চিহ্নিত করা যায়। অন্যদিকে ধরেন পরিবারের একজন সদস্য নিয়ে মোটরসাইকেল যেতে পারেন। এখানে আমরা কেউ পরিবারের 4-5 জন বাচ্চা কাচ্চাকেও কিন্তু মোটরসাইকেলের উপরে নেন। এই ধরনের ঝুঁকি আসলে না নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। পাশাপাশি এই মোটরসাইকেলের লাগেজ ব্যাগেজটা তারা আগে পাঠিয়ে দিলে তাহলে কিন্তু এই রকম সংকট থেকে কিন্তু আমরা দুর্ঘটনার ঝুঁকি থেকে কিন্তু আমরা, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে কঠোরতার কি সেই ক্ষেত্রে আপনারা কি বলছেন? এটার জন্য আমরা প্রচার প্রচারণার আগে থেকে প্রচার প্রচারণা চালাবে এবং উৎসস্থলে এটা বন্ধ করে দেবে। ধরুন রাজধানী থেকে বেরোচ্ছে, আপনি জাতীয় মহাসড়কে না ধরে তাকে রাজধানী থেকে যদি নিরুৎসাহিত করেন, সে ব্যাগেজটা হয়তো কোনো একটা ট্রান্সপোর্টে দিয়ে পাঠিয়ে দিতে পারে। বাহিনী তো অবশ্যই মোতায়েন থাকবে এবং সেই ধরনের কাজগুলো, অর্থাৎ যে আমরা ব্যবস্থাও নেব কিন্তু যাত্রীরা ভোগান্তিতেও পড়বেন না, সেই রকম বিষয়গুলোকে একটা মানবিক দিক থেকে আমি মনে করি উদ্যোগ নেওয়াটা অত্যন্ত জরুরি। তার পাশাপাশি আমরা ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহনগুলো দেখি। রাজধানীর যানবাহনগুলো, এই যে গাজীপুরের যে 30 লাখ পোশাক শ্রমিকের কথা বলেছি, নারায়ণগঞ্জের 10 লাখ পোশাক শ্রমিক, তারা রিজার্ভ করে কিন্তু নিয়ে যায়, উত্তরবঙ্গে চলে যায়। ট্রাকের উপরে একসাথে 100 যে পোশাক শ্রমিক একসাথে কিন্তু রওনা দেয়। এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রাগুলো আমরা নিরুৎসাহিত করা এবং উৎসস্থলে বন্ধ করে দেওয়া, অর্থাৎ হাইয়ের মাঝখানে গিয়ে বন্ধ না করে আপনার উৎসস্থল গাজীপুর থেকে আমরা বন্ধ করে দিলাম, উৎসস্থল নারায়ণগঞ্জ সেখান থেকে একটু অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেতে চাই যে প্রত্যেকটা ঈদেই কিন্তু আমরা অতিরিক্ত ভাড়া এবং নৈরাজ্য দেখি ভাড়া বিষয়ে। এবার সরকার এই বিষয়ে বা সরকারের কোনো সংস্থা কি এই বিষয়ে কোনো কাজ করছে কিনা? এবার আমাদেরকে মালিক সমিতি কথা দিয়েছেন, তারা অতিরিক্ত ভাড়া আদায়কারী বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং তারা এটা তদারক করবেন। তবে তার মধ্যেও কিন্তু আমরা কিছু কিছু বাসে এখনো দেখছি অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। শুধু সেটা নয়, আমরা ট্রেনের টিকিটেও কিন্তু কালোবাজারি দেখছি এবং লঞ্চেও কিন্তু কিছু কিছু কেবিন অতিরিক্ত মূল্য নিয়ে বুকিং নেওয়ার অভিযোগ পাচ্ছি।
আমি মনে করি এবার এই নৈরাজ্যটা অনেক বেশি বাড়ার একটা সমূহ সম্ভাবনা আমরা দেখছি। সরকার যদি কঠোর না হয় তাহলে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় হবে, এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে আমাদের সবচেয়ে যেটা সংকট হয়, আমরা বাসের ছাদে এবং ট্রেনের ছাদে মানুষের অর্থাৎ কম আয়ের মানুষ, দরিদ্র মানুষ, কর্মজীবী, শ্রমজীবী, ধরুন আপনার উত্তরবঙ্গ এখান থেকে রংপুর বা ঠাকুরগাঁও পঞ্চগড়ের ভাড়া 1200 টাকা, সে জায়গায় যখন এটা 3000 টাকা হয়ে যায়, যেই শ্রমজীবী মানুষটি বেতনই পেলেন মাত্র 12,000 টাকা, তার পক্ষে তার পরিবারের 4 জনকে এইখান থেকে দেশে নিয়ে যাওয়া বা ওখান থেকে আসা কোনোভাবে সম্ভব হয় না। তখন সে 500 টাকায় ও বাসের ছাদে অথবা ট্রেনের ছাদে 200 টাকায় বাধ্য হয়ে যায়। এই যে রাষ্ট্রকে এই জায়গাতে দায়িত্ব নিতে হবে। একটু আরেকটা কথা বলতে চাই, আজকের একটা ঘটনা, সেটা হচ্ছে যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স এবং ইঞ্জিন চালিত একটি ভ্যানের কিন্তু সংঘর্ষ, এবং 3 জন মারা গিয়েছে এবং 2 জন কিন্তু একদম আশঙ্কাজনক অবস্থায় আছে। এই বিষয়ে একটু বলবো যে এই যে নসিমন, করিমন, তারপর হচ্ছে ইজিব্যাক এবং ইঞ্জিন চালিত যে অটোরিকশাগুলো এত বেড়ে গেছে, এগুলো দেখছি আমরা মহাসড়কে, কিছুদিন আগে প্রতিবেদন হলো এবং আমরা রেগুলার পড়ছি যে মহাসড়কগুলোতে বড় বড় হাইওয়েতে তারা উঠে যাচ্ছে। এই ব্যাপারে কেন কোনো কঠোরতা আমরা দেখতে পাচ্ছি না? আর এই ঈদের সময়গুলোতে এটা কি বন্ধ করার কোনো দেখুন, আমাদের যে সুপারিশমালা, আমরা এই আলোচনা সভায় মালিক সমিতির মহাসচিব, শ্রমিক ফেডারেশনের সভাপতি, পুলিশের প্রতিনিধি এবং বিআরটি এর প্রতিনিধিকে আমরা সাথে রেখে এই সুপারিশমালা প্রদান করেছি, এবং এটা সড়ক উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দিয়েছি। এখানে আমরা 4 নম্বরে বলেছি, সড়কে যানজট এবং দুর্ঘটনা কমাতে জাতীয় মহাসড়কে প্যাডেল চালিত রিক্সা, ইজি বাইক, নসিমন, করিমন, সিএনজি চালিত অটোরিকশা ঈদের 10 দিন আগে থেকে উচ্ছেদ করতে হবে। অর্থাৎ জাতীয় মহাসড়ক থেকে কমপ্লিটলি উচ্ছেদ করতে হবে। যদি জাতীয় মহাসড়কে আমরা দেখছি যে 5 লাখের মতো এই ধরনের যানগুলো, এই যে ইঞ্জিন চালিত ভ্যান, নসিমন, করিমন, বটবডি, আলম সাধু, যেগুলো আমরা বলি, যে নামেই বলি, ব্যাটারি চালিত ইজি বাইক, এগুলোকে 5 লাখের মতো আমাদের প্রায় 4,500 কিলোমিটার জাতীয় মহাসড়ক এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, চলছে। এবং এই যে 5 তারিখের পরে, অর্থাৎ সরকার পরিবর্তনের পরে, তারা অনেকটা নিজেদেরকে স্বাধীন মনে করছে। এই জায়গাতে এই ঈদে তাদেরকে উচ্ছেদের মধ্য দিয়ে সরকার একটা বার্তা দেবে এবং সড়ক নিরাপত্তাটা নিশ্চিত করবে। তারও যেমন চলার অধিকার আছে, তার জন্য হলো আপনার ফিডার রোড, সে ফিডার রোডে থাকবে, কিন্তু জাতীয় মহাসড়কের করিডোরগুলো নিরাপদ যাত্রার জন্য বাস এবং অন্যান্য যানবাহন, যেগুলো যাত্রীবাহী যানবাহন, তাদেরকে ছেড়ে দেবে, এমনটি প্রত্যাশিত। যদি তা না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা কঠোর হওয়ার জন্য আপনার মাধ্যমে অনুরোধ জানাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের এখানে এসেছেন এবং নিরাপদ ঈদ যাত্রায় যে সুপারিশমালাগুলো আপনারা দিয়েছেন, আশা করি সেগুলো কিন্তু মানুষ মেনে চলবে এবং যাত্রী পরিবহনে যারা নিয়োজিত আছেন তারাও মেনে চলবেন, এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের। এবারে ঈদ যাত্রা হোক সেরকম সুনিশ্চিত, দুর্ঘটনা কমে যাক, এটাই আমাদের আশা। আপনাকে ধন্যবাদ, এবং এটি নিউজে যারা দেখছেন নিশ্চয়ই তারাও সচেতনভাবে সবাই বাড়ি যাবেন। দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই। আশা করি ঈদ যাত্রা সবার শুভ হবে, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।